পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার পরম্পরা আয়ুর্বেদের অনুষ্ঠান। পরম্পরা আয়ুর্বেদ ভারতবর্ষের অন্যতম বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, যারা দীর্ঘ অধ্যাবসায়, গবেষণা এবং আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান জগতে নিয়ে এসেছে এক অভাবনীয় সাফল্য। সেই পরিবারের এই প্রজন্মের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন, যিনি বহু দেশের রাষ্ট্রপতি, বহু দেশের প্রধানমন্ত্রী এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের দ্বারা সম্মানিত। সেই স্বনামধন্য ব্যক্তিত্ব সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে আপনাদের সামনে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের এই বিশেষ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা আপনাকেও দিদি। শুভ সন্ধ্যা অবশ্যই আমার বৃহত্তর পরম্পরা আয়ুর্বেদ আর বৈদ্যস পরিবারের সবাইকে। ভীষণ প্রাসঙ্গিক একটা টপিকস নিয়ে আজকের ফোন ইন লাইভে আরও একবার আমরা। হ্যাঁ, কিন্তু সব থেকে যেটা প্রয়োজনীয় কথা সেটা হচ্ছে আর্ট অফ লিভিং, এবং এই যে আপনার একটা সাধু উদ্যোগ, এই উদ্যোগটা সম্পর্কে একটু সকলকে অবহিত করুন, তারপরে আমরা আজকের বিষয়ে নিশ্চয়ই যাব, কারণ যত আমরা জানবো তত আমরা নিজেরাই সমৃদ্ধ হব। প্রাসঙ্গিক প্রশ্ন। আর্ট অফ লিভিংয়ের আজকে চতুর্থ পর্ব। যে কোনো সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি, বিগত কয়েকশো এপিসোড হয়ে গেছে, কিন্তু আর্ট অফ লিভিং মানে ভালো থাকার পাসওয়ার্ড। এবং আমার নিজের ইনস্টিটিউশনে আর্ট অফ লিভিংয়ের উপর নিয়মিত ক্লাস নিচ্ছি আমি। যারা আমার এই আর্ট অফ লিভিং সম্বন্ধে জানতে বা শিখতে আগ্রহী, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আর্ট অফ লিভিং কীভাবে ভালোভাবে দিনচর্যা বা ঋতুচর্যা আমরা মেনটেন করতে পারি, একটা সারাটা দিন বা একটা সারাটা সিজন আমরা কীভাবে ভালো থাকতে পারি, তারা তাদের বায়োডাটা পাঠাবেন অবশ্যই এক্সপার্ট টিমের কাছে। তারা এই বিষয়ে ডিটেলস জানতেও পারবেন সেখানে। এর কোনো এজ বার নেই, কোনো এডুকেশন। 18 থেকে 80 যে কোনো কেউ, যিনি ভালো থাকতে চান, ভালো রাখতে চান, তার কাছের মানুষদের। একদম। তো আজকে আমাদের যে আর্ট অফ লিভিংয়ের মূল বিষয় ভালো থাকার পাসওয়ার্ডে পায়খানায় রক্ত, অর্থাৎ কজেস অফ ব্লাড ইন স্টুল, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। প্রদীপবাবু ক্লিনিকে এসেছিলেন সেদিনকে, এবং প্রদীপবাবু প্রচণ্ড আতঙ্কিত ছিলেন। ডাক্তারবাবু, আমার স্টুলে ব্লাড দেখা গেছে। প্রদীপবাবু আমার পুরনো পেশেন্ট, লাস্ট বছর 5 আগে এসেছিলেন আমার ক্লিনিকে। তো তিনি হঠাৎ করে, ডাক্তার তো সব ভালো আছে, কিন্তু আমার এখন দেখা যাচ্ছে পায়খানার সাথে ব্লাড আসছে, স্টুলের সাথে ব্লাড আসছে, ল্যাট্রিনের ব্লাড আসছে। এবং আমি মনে করি যে এই সমস্যাটা প্রদীপ বাবুর মতো অনেকেরই রয়েছেন, এবং বিশেষ করে আমাদের প্রচুর প্রান্তিক মানুষ আছেন, শহরের মানুষের পাশাপাশি নিয়মিত দর্শক, যারা কিন্তু এই সমস্যাটায় জর্জরিত। আপনি শুনলে অবাক হবেন, রিসার্চ বলছে 100 জনের মধ্যে 16 জনের এই সমস্যাটা আছে, তারা ফেস করেছে সমস্যাটা, হয় আছে অথবা কখনো না কখনো ফেস করেছে। এবং এই স্টুলের মধ্যে যে ব্লাড, অর্থাৎ ল্যাট্রিনের যে ব্লাড, এই ব্লাডটা বিপজ্জনক কোনো লক্ষণ, নাকি এই ব্লাডটা একদম স্বাভাবিক সাধারণ ব্যাপার, এটা কিন্তু আজকের ফোনের লাইভ প্রোগ্রামে আমরা বলবার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। সাধারণ মানুষরা যাতে বোঝেন কখন তাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। জানবেন, খুব সাধারণ কোনো সমস্যা থেকে শুরু করে স্টুলে ব্লাড আসতে পারে, ল্যাট্রিনে ব্লাড আসতে পারে, থেকে মারাত্মক ক্যান্সারের মতো সমস্যা তো স্টুলে ব্লাড আসতে পারে, ল্যাট্রিনে ব্লাড আসতে পারে। সুতরাং আপনাকে জানতে হবে যে আপনার ঠিক কী কারণে ব্লাডটা আসছে। এটা যদি আপনি জানেন যে আপনি দেখছেন স্টুলে ব্লাড আসছে, আপনি ডক্টরকে দেখাচ্ছেন না, এটা বড় কোনো অসুখের সংকেত হতে পারে, খারাপ অসুখের। আবার এটাও হতে পারে যে আপনার স্টুলে ব্লাড আসছে, এটা খুব সাধারণ একটা কোনো কারণের জন্য আসছে। যে কারণেই হোক না কেন, ব্লাড আসা তো ভালো নয়, অবশ্যই কখনোই ভালো নয়। কিন্তু কেন আসবে ব্লাড, আসবো আলোচনায়। কয়েকটা কারণকে আজকে আমি হাইলাইট করবো। তার মধ্যে অন্যতম কারণ যেটা, দ্যাট ইজ পাইলস। ইয়েস, পাইলস। এই পাইলসের জন্য কিন্তু ভীষণ রকম একটা মানে লার্জার পার্সনরা ভোগেন পাইলসের জন্য এই সমস্যাটায়। এবং এই পাইলসের সমস্যা কিন্তু খুব স্পেসিফিকভাবে বলে রাখি, হিমারয়েডস মোরলেস অনেকেরই থাকে, কিন্তু ব্লিডিং পাইলস, অর্থাৎ যে পাইলস থেকে ব্লাড আসছে, তার কিন্তু নির্দিষ্ট কিছু কারণ থাকে। এখানেও কিন্তু আর্ট অফ লিভিং বা লাইফস্টাইলের ইম্পর্ট্যান্ট। যাদের মধ্যে খুব অনেকক্ষণ ধরে কমোডে বসে থাকার একটা প্রবণতা, তিনি যখন ল্যাট্রিনে যাচ্ছেন তার মনে হচ্ছে আমার ল্যাট্রিনটা ক্লিয়ার হচ্ছে না, আমি কমোডে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি। অনেকক্ষণ ধরে কমোডে বসে থাকলে কি হয়, রেকটামে একটা স্টেন হয়,
একটা দেখবেন একটা আনইজি ভাব রেকটামে আসে। এই যে স্টেনটা যে হচ্ছে, এই স্টেনে কি হয়, রেকটামের ভেতরে যে ভেন্স নয় আর্টারি, যে আর্টারিগুলো থাকে সে আর্টারিগুলোর মধ্যে রক্ত জমতে শুরু করে, এবং যে রক্তটা জমতে শুরু করছে সেই রক্তটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওখানে লোকালাইজ একটা ইনফ্লামেশন হয়, এবং ওই ইনফ্লামেশনটা হওয়ার দরুন ওই শিরাগুলো ওই ধমনীগুলো ওই আর্টারিগুলো বাস্ট করে গিয়ে স্টুলের মধ্যে ব্লাড আসতে পারে। অনেকে ভাবেন যে শুধুমাত্র কনস্টিপেশনে, অর্থাৎ যাদের খুব শক্তপটি হচ্ছে তাদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, তাদের ক্ষেত্রে তো সমস্যাটা ভীষণ বেশি স্বাভাবিক। নট অনলি দ্যাট, তাদের ক্ষেত্রে যাদের লুজ মোশনের টেন্ডেন্সি আছে তাদেরও ক্ষেত্রে এটা হতে পারে যদি তারা অনেকক্ষণ কমোডে বসে থাকেন। আপনি অবাক হয়ে যাবেন দিদি যে এই যে স্টুলে ব্লাড আসার প্যাটার্নটা দেখে এবং পেশেন্টের সঠিক রিপোর্ট যদি তিনি ডাক্তারবাবুকে জানান আমার ব্লাডটা ঠিক এইভাবে আসছে, ডাক্তারবাবু কিন্তু ওখানেই প্রফেশনাল ডায়াগনোসিস করে ফেলতে পারবেন যে তার এটা ফিশার, নাকি তার এটা ফিস্চুলা, তার ফিস্চুলাইন অ্যানো, নাকি তার পাইলস, নাকি তার অ্যামিবিক ডিসেন্ট্রি, নাকি তার ব্যাসিলারি ডিসেন্ট্রি, নাকি তার আইবিডি বা ইরিটেবল বাউল সিনড্রোম, নাকি কর্ন ডিজিজ, নাকি কোলন ক্যান্সার, নাকি মারাত্মক কোনো আলসার। মানে একই কাজ। এই সবগুলো পয়েন্ট বললাম, এই সবগুলো পয়েন্টের কারণে স্টুলে ব্লাড আসতে পারে। যেগুলো আমি বললাম এগুলো কমন কজেস, বাইরে আরও কজেস আছে। এই প্রত্যেকটাকে নিয়ে আলোচনা করা প্রয়োজন, কিন্তু সময় খুব কম, প্রসঙ্গে তাড়াতাড়ি ঢুকবার চেষ্টা করব। প্রথম বলে রাখবো সেটা হচ্ছে ধরবেন যাদের পাইলসের জন্য স্টুলে ব্লাড আসবে, এই ব্লাডটা দুটো প্যাটার্নে আসবে। কী দুটো প্যাটার্ন? নাম্বার 1 প্যাটার্ন, ব্লাডটা আসবে ড্রপ 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 করে। নাম্বার 2 প্যাটার্ন, ঠিক পিচকিরি দিয়ে যেমনভাবে জল বেরোয় ঠিক সেই প্যাটার্নে, পিচকিরির প্যাটার্নে জেটে ব্লাড বেরিয়ে আসবে পাইলসের ক্ষেত্রে। পাইলস হলে এই দুটো হচ্ছে সেক্টর হবে পাইলসের খুব গুরুত্বপূর্ণ ডায়াগনোসিস সেক্টর। পেশেন্টের মুখ থেকেই একজন যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু ধরে ফেলতে পারবেন যে আপনার স্টুলে যে ব্লাডটা আসে ওটা কি ড্রপ 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 করে আসে, নাকি জেটে মতো করে আসে, ব্লাডটা কি স্টুলের সাথে মিক্সিং থাকে, মারুন কালার স্টুল হচ্ছে, নাকি জাস্ট স্টুলের মতো ব্লাডটা তার মধ্যে সেপারেটলি রয়েছে। এই কমপ্লিট প্যাটার্নটা কিন্তু জানবেন। এই ধরনের সমস্যা যদি আপনাদের কারোর ক্ষেত্রে হয়ে থাকে, এটা কিন্তু খুব বড় রকম একটা সম্ভাবনা পাইলসের, কারণ পাইলসে এই প্যাটার্নটা মেনটেন করে, গবেষণা তাই বলে। মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে, বাইরে ব্যতিক্রম নিশ্চয়ই থাকে সব কিছুরই, কিন্তু এইটা একটা কিন্তু খুব কমন ফেনোমেনন পাইলসের ক্ষেত্রে। যে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবু, যশস্বী ডাক্তারবাবু সহজে এটা কিন্তু ডায়াগনোসিস করে ফেলবেন। কিন্তু ফিশার যদি হয়, ফিশারের ক্ষেত্রে কি হবে, স্টেনটা মারাত্মক রকমের হবে। এবং কি হয়, যাদের ক্ষেত্রে খুব শক্ত পটি হয় তাদের না ওই রেকটামের এরিয়াটা একদম ব্লেডের মতো কেটে যায়, কাট হয়, কেটে কেটে যায়। এবং ওই যে কাটগুলো হয়, এবং ওই কাটগুলোর মধ্যে কিন্তু ওই জায়গায় ইনফ্লামেশন খুব বেশি পরিমাণ হয়। ফিশারের ক্ষেত্রে কি হবে জানবেন, ফিশারের ক্ষেত্রে যে ব্লাডটা আসবে স্টুলের সাথে মিক্স হয়ে আসবে। আচ্ছা, আরেকটা ফিশারের বড় একটা লক্ষণ সেটা হচ্ছে পেন হবে। এই যে অনেকে বলেন ডাক্তার আমার পাইলস আছে, খুব পেন হচ্ছে, আপনার পাইলস নেই, ফিশার আছে। আমি এখানে বসে বলে দিচ্ছি, কারণ পাইলস আর ফিশারের মধ্যে তফাৎ জানবেন এটাই, আপনি বুঝতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যতিক্রমী আছেন, আপনার ডাক্তারবাবুকে আপনাকে দেখাতে হবে, তিনি ফাইনাল, হি অর সি উইল বি দ্য ফাইনাল জাজ, আমি নই। কিন্তু মেডিকেল সায়েন্স আজকের দিনে যেটা বলছে সেটা হচ্ছে পাইলস বেশিরভাগ ক্ষেত্রে পেনলেস এবং ড্রপ ড্রপ বা জেটে ব্লাড আসবে স্টুলের ওপর, কিন্তু ফিশারের ক্ষেত্রে একদম পেন থাকবেই থাকবে এবং স্টুলের সাথে ব্লাড মিক্সিং হয়ে আসবে। ডাক্তারবাবু জাস্ট যদি 2 মিনিট টাইম নিয়ে তার পেশেন্টের সাথে কথা বলেন, পেশেন্ট যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, তাহলে আর পাইলসের পেশেন্ট বুঝতেই পারে না। ফ্ল্যাশ করবার সময় দেখে ব্লাড, খুব পেন নেই, কে বলেছে পাইলসে পেন হবে? ফিশারে পেন হবে, ফিশারে পেন হবে, কারণ কাট হচ্ছে। আর ফিস্চুলা, ফিস্চুলাটা অন্য, ওটাতে আসছি। ফিশারের ক্ষেত্রে আরও কি হবে,
ওই যে কাটগুলো হচ্ছে, এই কাটগুলোর জন্য কিন্তু জানবেন ইনফ্লামেশন বাড়বে, এবং এই ইনফ্লামেশন যত বাড়বে পেশেন্টের কাছে কিন্তু তত বেশি পেনফুল হবে। এবং এই ফিশার যে শুধু হ্যাবিচুয়াল কনস্টিপেশন বা ক্রনিক কনস্টিপেশন হবে তা নয়, যাদের ক্ষেত্রে লুজ মোশনের টেন্ডেন্সি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা আসতে পারে যদি তাদের স্টেন হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে এই অ্যানোরেক্টাল ডিজিজ যেগুলোর জন্য স্টুলে ব্লাড আসে, পাইলস ফিশারের মতো কিন্তু ফিস্চুলাইন অ্যানো কিন্তু রেকটামে হয় না। এই ব্লাডটা কিন্তু স্টুলের জায়গা দিয়ে আসে না। ফিস্চুলাইন অ্যানো হচ্ছে রেকটাম থেকে, যদি একটা ঘড়ির ডায়াল আপনি মনে করেন 12 o'clock, 3 o'clock, 6 o'clock, 9 o'clock, একটা ঘড়ির ডায়ালটাকে অ্যানাস ভাবতে হবে। পেশেন্টকে সরাসরি জিজ্ঞাসা করব, আপনার রেকটামের বা অ্যানাসের ঠিক যদি একটা ঘড়ির ডায়াল হয় তার থেকে কিছুটা দূরে আপনার একটা ফোঁড়া হয়, ফোঁড়া অ্যাবসেস, এবং যেই ফোঁড়াটা সেরে যায় আবার অন্য জায়গায় আসে, সেরে যায় আবার অন্য জায়গায় আসে, এবং কখনো 12টায় হচ্ছে, কখনো 3টেয় হচ্ছে, একদম ওই ডায়াল, ঘড়ির ডায়াল অনুযায়ী আমার 10 o'clock-এ আসছে না 3 PM-এ আসছে নাকি 9 o'clock-এ আসছে, কোন নাকি 6-এ, কোন জায়গায় আসছে পেনটা আপনার, কোন জায়গায় আসছে আপনার ফোঁড়াটা বা অ্যাবসেসটা। এবং ওই যে মুখটা অ্যাবসেসের, ওই মুখটা যদি এটা ক্রনিক হয়, সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু ওই জায়গায় একটা ইন্টারনাল রাস্তা তৈরি করবে, যে রাস্তাটার গলিটা একটা মুখ হবে ওই ফোঁড়াটার মুখ, আরেকটা মুখ হবে রেকটামের। এবং এটা যদি ক্রনিক হয়ে যায় তাহলে স্টুল কিন্তু ওই ফোঁড়ার মুখ দিয়ে বেরোবে। ও মাই গড। এবং এটা সারতে চায় না, তার কারণ স্টুলের সাথে যদি রেকটামের সাথে কানেক্টেড হয়ে যায় এবং স্টুল যদি ওটা দিয়ে আসতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু ওর মধ্যে মাল্টিপল ব্যাকটেরিয়ার জন্ম হয়, তখন এটা আর সারতে চায় না সহজে। তার জন্য যে কোনো যশস্বী অভিজ্ঞ ডাক্তারবাবু প্রথম সেই জায়গার পাস কালেকশন করতে বলেন, একটা স্টেরিলাইজ গজ পিছে পাস নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে যে ওর মধ্যে কী ধরনের কালচার সিএস করে, কালচার সেন্সিটিভিটি করে ওর মধ্যে ঠিক কী ধরনের ব্যাকটেরিয়ার গ্রোথ রয়েছে, কী প্যাথোজেন রয়েছে। এমনকি এমনও পাওয়া যায় ওখানে টিউবারকুলোসিস পর্যন্ত হতে পারে ওখানে একদম। যে টিউবারকুলোসিসের জন্য কিন্তু টিউবারকুলোসিস যদি কোলনে হয়, ইন্টেস্টাইনে হয়, ইন্টেস্টিনাল কক্স আমরা বলি, ইন্টেস্টাইন টিউবারকুলোসিস খুব কমন পাওয়া যায়। ইন্টেস্টিনাল কক্স থাকলেও কিন্তু স্টুলে ব্লাড আসতে পারে। ঠিক তেমনি একইভাবে কিন্তু ফিস্চুলাইন অ্যানোর ক্ষেত্রে আমরা কি করি, পাসের বেন টেস্ট যেটা সিএসের পাশাপাশি আমরা কিন্তু অ্যাডভাইস করি পেশেন্টকে যে মনে রাখুন আপনাকে কিন্তু টেস্টটা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। পাস ফর AFB, AFB, A for acid, F for fast, B for bacilli. What is the diagnostic view? The only diagnostic view is tuberculosis আছে কি না। টিউবারকুলোসিস যদি থাকে তাহলে ওই পাস ফর AFP-তে কিন্তু ধরা পড়ে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। সুতরাং একটা কথা কিন্তু মনে রাখতে হবে আপনাকে, পুরোটাই ডিপেন্ড করবে কিন্তু আপনি যখন সংকেত পাচ্ছেন, আপনি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন সেই ডাক্তারবাবু কিন্তু অবশ্যই আপনার অসুখের ক্ষেত্রে শ্রেষ্ঠ জাজ। তার অভিজ্ঞতা, তার ক্লিনিক্যাল আই, তার ভিশন অ্যান্ড মিশন, তিনি কিন্তু সহজ, এর বাইরে তো তিনি অবশ্যই পার রেকটাম এক্সামিনেশান করবেন, সেটা অন্য জিনিস। কিছু ক্ষেত্রে আমরা স্টুলে ম্যানোমেট্রি টেস্ট করতে দিই, যে স্টুলটা কেন হার্ড হচ্ছে, এত ফর্ম স্টুল হচ্ছে, কোথায় সমস্যা সেটা বোঝবার জন্য। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে যে জিনিসটা বলবো সেটা কিন্তু মনে রাখবেন, ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে ডায়াগনোসিস করা। ধরুন একটা খুব কমন ফিচার্সের কথা বলছি, টিউবারকুলোসিস একটা কারণ বললাম, পাইলস ব্লিডিংয়ের একটা কারণ বললাম, আলসারও একটা কারণ, যাদের অ্যাক্টিভ সোর থাকে, আলসার থাকে, তাদেরও কিন্তু আসতে পারে। কিন্তু সব কিছুর বাইরে গিয়ে মনে রাখবেন কারণ কিন্তু আরও সাধারণ কিছু আছে, তারপর না হয় অসাধারণ খারাপ অসুখগুলো সম্বন্ধে বলবো। কিন্তু তার আগে আজকে কেউ আছেন ফোনে। এত সুন্দর একটা আলোচনা হচ্ছে না, মানে টেলিফোনটা নেওয়ার আগে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে মিতা বলছি। হ্যাঁ মিতা, বলুন। হ্যাঁ, বলছি কি আমার না এজ হলো 49। আচ্ছা।
আর আমার ওয়েটটা না দিন দিন কমে যাচ্ছে। কমে যাচ্ছে? ওয়েট কমে যাচ্ছে, খাবার সবই খাচ্ছি, একদম ফ্রুটস থেকে শুরু করে শাকসবজি যেগুলো হয় সবই খাচ্ছি, শুধু দুধটা খেতে পারছি না, কারণ দুধে আমার ঠিক ডাইজেস্ট হচ্ছে না। তো আপনার 49 এজে এখন ওয়েট কত আছে? এখন তো আমি রিপেল না পাইনি, তবুও মাসখানেক হয়ে গেছে, ওই 41 42 এরকম। হ্যাঁ, মানে আপনার গ্র্যাজুয়াল ওজন কমছে মনে হচ্ছে। হ্যাঁ। আগে আপনার ওজন কত ছিল? না, আমি অ্যাকচুয়ালি হেলদি বা মোটা কখনোই ছিলাম না। সেটা বলুন। আপনি বরাবরই রোগাটে, হ্যাঁ, আপনি একটু হেলদি হতে চাইছেন। আমি বুঝতে পেরেছি। আপনি কাল সকালে ফোন করবেন। কেন আপনি ওয়েট গেইন করতে পারছেন না তার কারণ অনেক কিছু হতে পারে, হেরিডিটারি কজ থেকে শুরু করে আপ টু এমনও হতে পারে থাইরয়েডের সমস্যা, ম্যালনিউট্রিশন, অনেক কিছু কারণ হতে পারে। কারণটাকে খুঁজে বার করতে হবে, কারণটা না জেনে কিন্তু আপনি হতে পারবেন না। আর 9 জুলাই শিলিগুড়িতে চেম্বার আছে, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি কিন্তু খুব কাছে। আপনি চাইলে 9 জুলাই শিলিগুড়ির চেম্বারে নাম এনরোল করতেই পারেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো এই ফাঁকে আগামী 8 তারিখ এসেই গেল, 8ই জুন আগরতলা ত্রিপুরাতে চেম্বার রয়েছে, 12ই জুন চেম্বার রয়েছে আরামবাগ, 13ই জুন চেম্বার রয়েছে বাঁকুড়া এবং 15ই জুন চেম্বার রয়েছে পুরুলিয়াতে। যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি তারা যোগাযোগ করবেন, ফোন নাম্বার যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য, কিন্তু খুব লিমিটেড পেশেন্ট দেখা হবে। আমি 8ই জুন বলছি ঠিকই, কিন্তু 8ই জুন মনে হয় না আপনারা আর কেউ নাম এনরোল করতে পারবেন, অলরেডি বুকড। তবুও আমি একবার জানাচ্ছি, যেহেতু আগরতলা ত্রিপুরা অনেক দিন পর, মানে 8 বছর পর সম্ভবত আপনি বললেন এবার আপনি যাচ্ছেন। চলে যাই আমাদের আলোচনাতে। একদম। এবার যে আলোচনাটা করব, যে স্টুলে ব্লাড আসার অন্যান্য কারণগুলোর সাথে যে কারণটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ কারণ, দ্যাট ইজ ইনফেকশন, ইনফেক্টিভ কোলাইটিস। এই ইনফেক্টিভ কোলাইটিস কিন্তু একটা ব্যাসিলারি ডিসেন্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবং এই ইনফেক্টিভ কোলাইটিস ঠিক কী কী কারণে হয় সেগুলো কিন্তু জানাটা ভীষণ প্রয়োজন, কারণ সেগুলো না জানলে ট্রিটমেন্টটা সম্পূর্ণ হবে না। আসবো আলোচনায়। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, তাপস ঘোষ বলছি পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন। আমার মলদ্বারের সাইডে মাঝে মাঝে ফেটে যায়, যে কুটকুট করে এবং রক্ত বেরোয়। কোনো ফোড়ার মতো হয়? না না, এমনি ফেটে যায়। ঠিক আছে, আপনি কাল সকালে 11টার পর যোগাযোগ করবেন, সঙ্গে থাকুন। প্রথম নাম্বারটায় 39 যেটা লাস্টে আছে ওইটাতে। তো ম্যাটারটা যেটা সেটা হচ্ছে যে অ্যামিবা বলে আমরা বলি একটা প্রোটোজোয়া আছে, যেই প্রোটোজোয়ার জন্য অ্যামিবিক ডিসেন্ট্রি হতে পারে। এই অ্যামিবিক ডিসেন্ট্রি কিন্তু ভীষণ কমন। এই অ্যামিবিক ডিসেন্ট্রির জন্য কিন্তু মোটামুটিভাবে দেখবেন ওই বেশিরভাগ পেশেন্টরা বলার সময় যে নাভির কাছে একটা মোচড় দিয়ে ব্যথা হয়, দৌড়ে বাথরুমে যাওয়া আর মিউকাস বেরোনো। এই অ্যামিবিক ডিসেন্ট্রি যদি সঠিক সময় চিকিৎসা না হয় তাহলে কিন্তু এটা কিন্তু ব্লাড কামস আউট, এখান থেকে কিন্তু ব্লাড বেরোবে। এবং এর বাইরে কিন্তু জানবেন অ্যামিবিক ডিসেন্ট্রি যেমন একটা কারণ, আরেক যেমন সিজারা টাইপের ইনফেকশান। এমন দেখা যায় যে স্টুলের কালার ইয়েলিশ হচ্ছে, এই সিজারা টাইপের ইনফেকশানের জন্যও কিন্তু এই সমস্যা হতে পারে। সুতরাং এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডাইভার্টিকুলাইটিস, ধরুন ইন্টেস্টাইনের আউটে একটা পাউচ, তার মধ্যে যদি কোনো কারণে ইনফেকশান হয় ফ্লুইডিজমে, সেই জায়গাতেও কিন্তু ডাইভার্টিকুলাইটিসের জন্য কিন্তু স্টুলে ব্লাড আসতে পারে। এগুলো কিন্তু খুব মানে প্রপার কারণ। এই কারণগুলোকে কিন্তু ভীষণ বোঝা উচিত। এবার টেনিজমা হচ্ছে এমন একটা সমস্যা, যে সমস্যাটায় খুব কমন পেশেন্টরা এসে বলেন যে ডাক্তারবাবু কমোডে গিয়ে বসে আছি, সামান্য একটু স্টুল হলো আর হলোই না, রাত্রে 1 কেজি খাবার খেলাম, ওটা সকালে স্টুলই হলো না, সামান্য। এই হচ্ছে বাথরুমে বারবার যাওয়ার টেন্ডেন্সি, অনেকক্ষণ কমোডে বসে থাকার টেন্ডেন্সি, প্রেশার দিয়ে স্টুল করার প্রবণতা, এই যে টেনিসমার মতো সমস্যা যেগুলো, এই সমস্যাগুলোর জন্য কিন্তু স্টুলে ব্লাড আসতে পারে। মানে এনি টাইপ অফ স্টেন, মানে ওই যে আয়ুর্বেদে বলে কুন্থন, চলতি ভাষা বলে কোত দেওয়া, চাপ দেওয়া, প্রেশার দেওয়া, দ্যাট ইজ দ্য অনলি অ্যান্ড ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট কজ অ্যানোরেক্টাল ডিসঅর্ডারের। আপনাকে ভাবতে হবে যে আমার স্টুল হলে ভালো, না হলেও ভালো, কিন্তু আমি যেন কোনোভাবে প্রেশার না দিই। প্রেশার দিলেই বিপদ। কেউ আছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
আমি বলছি প্রতিমা মাহাতো। আরেকবার বলবেন? প্রতিমা মাহাতো। হ্যাঁ, কি কি কোথা থেকে ফোন করেছেন? মালদা জেলায় থেকে হরিপুর থানা। আচ্ছা, বলুন। আমার ডাইন হাতের ওই যে আপনার ঘাড়ের কাছে প্রচন্ড ব্যথা। হ্যাঁ, এগুলো চিকিৎসা করাননি, কোনো ডাক্তারবাবুদের দেখাননি? আমি গিয়েছিলাম হ্যাঁ, কিন্তু দেখুন গা হাত পায়ে ব্যথার তো অনেক কারণ হতে পারে, সে কারণটা আগে জানতে হবে কেন হচ্ছে। আপনার যা কাগজপত্র আছে ট্রিটমেন্টের, এক্স রে বা ব্লাড টেস্ট, সেগুলো রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমার নাম্বার, যে নাম্বারটার নিচে লাস্টে 39 আছে, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আপনাকে প্রপারলি জানিয়ে দেওয়া হবে। তো এই যে কারণ যেগুলো, সেগুলো হচ্ছে জানবেন, আমরা সবসময় বলি যেটা, সেটা হচ্ছে যে এই ব্যাসিলারি ডিসেন্ট্রিতেও কিন্তু ব্লাডটা স্টুলের সাথে মিশে থাকবে, মারুন কালার ব্লাড হবে এবং মিউকাস থাকবে, এবং এটা কিন্তু ভীষণ কমন। আইবিডি, ইরিটেবল বাওয়েল ডিজিজ, তারপরে যেমন ধরুন কর্ন ডিজিজ, এগুলো কিন্তু অটোইমিউন ডিজিজ। আচ্ছা, এই ডিজিজের যে পেশেন্টরা থাকবেন তারা ম্যালনিউট্রিশনে ভুগবেন, তাদের ওজন বাড়তে চাইবে না, এবং নট অনলি দ্যাট, তারা উইক হয়ে পড়বেন, হিমোগ্লোবিনও ফল করতে পারে। এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু স্টুলে ব্লাড আসতে পারে। ইরিটেবল বাউল ডিজিজ আর ইরিটেবল বাউল সিনড্রোম দুটোর মধ্যে তফাৎ আছে। ইরিটেবল বাউল ডিজিজ লাইফ থ্রেটনিং, কর্ন ডিজিজ লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে, কিন্তু ইরিটেবল বাউল সিনড্রোম আইবিএস লাইফ থ্রেটনিং নয়। আইবিএস আমি বলেছিলাম, আইবিএস হচ্ছে সেলিব্রিটি ডিজিজ, যাদের প্রচণ্ড পরিমাণ ব্রেন ওয়ার্ক হয় তাদের হতে পারে, কিন্তু আইবিডি কিন্তু একটা মানে যথেষ্ট পরিমাণ সিরিয়াস অসুখ, যেটার জন্য আপনাকে আপনার ডাক্তারের সাথে আলোচনা করতে হবে। মানে দুটোই শুনতে হয়তো কাছাকাছি লাগে, একটা আইবিডি একটা আইবিএস, কিন্তু দুটোর মধ্যে ফারাক রয়েছে। একদমই। আরেকটা কারণ খুব কমন আজকাল পাচ্ছি আমরা ক্লিনিকে, দ্যাট ইজ কোলোনোস্কোপি করলে ধরা পড়ছে, দ্যাট ইজ মানে একদম বলতে পারেন কোলনের ক্যান্সার। কোলনের ক্যান্সারটা এখন খুব বাড়ছে। কোলনের ক্যান্সারও কিন্তু ফার্স্ট আর্লি সাইন হিসেবে কিন্তু স্টুলের ব্লাড আসবে। এগুলো সুতরাং আলসারের মতো সমস্যা, এই সমস্যাতেও কিন্তু স্টুলের সাথে ব্লাড আসবে। তার মানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই যে স্টুলে যে ব্লাডটা আসছে আপনাদের, একজন ডাক্তারবাবু কিন্তু কাছে গিয়ে যখন আপনারা যাবেন, ব্লাড আসার প্যাটার্নটা বলতে হবে, ঠিক কীরকমভাবে ব্লাড আসছে, কখন আসছে, স্টুল করার সময় পেটে নাভির চারপাশে ব্যথা আসছে নাকি পেটের অন্য কোনো জায়গায় ব্যথা আসছে। এগুলো প্রত্যেকটা স্টুলের কালার কি, একটা মানুষের ইউরিনের কালার আর স্টুলের কালার ভীষণ ইম্পর্ট্যান্ট একজন চিকিৎসকের কাছে। এগুলোর উপর ডায়াগনোসিসের অনেক কিছু দাঁড়িয়ে আছে। 5000 বছরের পুরনো আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানও গ্রহণী রোগে এর বর্ণনা করেছে, গ্রহণী রোগ। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বলবো, আজকের আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান কিন্তু মানুষকে ভালো রাখতে বদ্ধপরিকর, যে কোনো কিউরেবল ডিজিজের ক্ষেত্রে। আসবো আগামীকাল ঠিক এরকমই একটা আকর্ষণীয় এপিসোড নিয়ে। আর আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর সেনকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। ওপেন নো স্টেন অনলি গেন, পরম্পরা আয়ুর্বেদের সুদন্ত টুথপেস্ট, মুক্তর উজ্জ্বলতা ও প্রাণোচ্ছল হাসি ফিরে আসুক আপনার আত্মবিশ্বাসে। আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন ফর্মুলেশন। Our peach and honey moisturizer is full of pure peach milk and forest honey, free from harmful chemicals, humectants that seal moisture deep within your skin. Apply and experience Parampara Ayurveda, where nature meets nourishment. Red Carpet Mixed Essential Oil is a unique formulation from the House of Parampara Ayurveda. This elixir not only provides intense moisture and nourishment to the skin, but also helps to reduce aging. Discover the power of nature's secret in every drop. Parampara, where nature meets purity. আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ, ভারতের অন্যতম বংশানুক্রমিক আয়ুর্বেদ চিকিৎসক পরিবার। আয়ুর্বেদাচার্য ডাক্তার দেবব্রত সেনের পরম্পরা আয়ুর্বেদ। ফর ক্লিনিক অ্যাপয়েন্টমেন্টস 9830 339 339।